আমরা অধ্যায় 1 নিয়ে পড়েছিলাম গত ক্লাসে। সি এর ইতিহাস সম্পর্কে এখানে বলেছিল, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। এরপর আমরা তাহলে সি প্রোগ্রামিং এর ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সম্পর্কে জেনে নিই, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট যেটা আমরা ডাটা স্ট্রাকচারে পড়েছিলাম ফার্স্ট সেমিস্টারে আপনাদের। এখন তাহলে অ্যালগরিদম মানে কি? কোনো সমস্যার সমাধানের যৌক্তিক ক্রম অনুযায়ী ধাপসমূহের লিখিত রূপকে অ্যালগরিদম বলে। এখানে অ্যালগরিদমের কতগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। প্রতিটি অ্যালগরিদমের পর্যায়ক্রমিক সুনির্দিষ্ট কতগুলো ধাপ থাকবে। প্রতিটি অ্যালগরিদমের সুনির্দিষ্ট বা একাধিক ইনপুট থাকবে। প্রতিটি পর্যায়ক্রমিক ধাপ সহজবোধ্য হতে হবে। প্রতিটি ধাপ পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। এভাবে এরকম করে আমরা অ্যালগরিদম লিখে থাকি। আর ফ্লো চার্ট হচ্ছে অ্যালগরিদম যে লিখেছি সেটার চিত্ররূপ হচ্ছে ফ্লো চার্ট। অর্থাৎ কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রম অনুযায়ী ধাপসমূহের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। ফ্লোচার্টের এরকম কতগুলো বৈশিষ্ট্য আছে, মানে ফ্লোচার্টটা খুবই সহজবোধ্য হতে হবে, সরল হতে হবে, অপ্রয়োজনীয় লুপ এড়িয়ে চলা উচিত। এগুলো হচ্ছে ফ্লোচার্টের কতগুলো চিত্র। আমরা ফ্লোচার্ট আঁকার সময় আরম্ভ বা সমাপ্তি চিহ্ন হিসেবে উপবৃত্তাকার ব্যবহার করে থাকি। ইনপুট বা আউটপুট চিহ্ন হচ্ছে এই সামান্তরিক। প্রসেস বা প্রক্রিয়াকরণ চিহ্ন হচ্ছে এই আয়তক্ষেত্র বা বর্গ। সিদ্ধান্ত গ্রহণের চিত্র হচ্ছে ডায়মন্ড শেপ। তারপর নির্দেশনা চিহ্ন হচ্ছে এগুলা। আর সংযোগ চিহ্ন হচ্ছে এটা অথবা একটি বৃত্ত। প্রিন্ট বা ডকুমেন্ট চিহ্ন হচ্ছে সামান্তরিক, উল্টা সামান্তরিক। এইভাবে আরো কতগুলা ফ্লোচার্টের চিত্র এখানে দেখানো হয়েছে। তা আমরা যদি অ্যালগরিদম ও ফ্লোচার্টের উদাহরণ হিসেবে আসি, তাহলে প্রথম সমস্যা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। তাই আমরা এখানে ধাপ 1 আমরা কি করব, প্রোগ্রাম শুরু করব। ধাপ 2 এ আমরা দুটি সংখ্যা অর্থাৎ ভেরিয়েবল a এবং b মান গ্রহণ করব। ধাপ 3 এ আমরা a এবং b এর মান সামের মধ্যে অ্যাসাইন করব যোগ করে। তারপর ধাপ 4 আমরা ওই সামটা প্রদর্শনের জন্য আউটপুট হিসেবে ফলাফল প্রদর্শন করব। আর ধাপ 5 হচ্ছে প্রোগ্রামটা আমরা শেষ করব। এটা আমরা যদি এখন ফ্লো চার্টে আসি, তাহলে স্টার্ট, যেটা আমি বলেছিলাম স্টার্ট এবং এন্ডেড ফ্লো চার্টের চিত্র হচ্ছে উপবৃত্তাকার। তারপর হচ্ছে ইনপুট এ বি, আমরা যে দুটি এ এবং বি ইনপুট নিব সেটা একটি সামান্তরিকের মধ্যে লিখব। তারপর প্রক্রিয়াকরণ, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এখানে এ এবং বি যোগ হচ্ছে, তাহলে সেটা একটি আয়তক্ষেত্রের মধ্যে লিখতে হবে। তারপর আবার ইনপুট এটাকে প্রিন্ট করব, সেটাও সামান্তরিকের মধ্যে করতে হবে, তাহলে প্রিন্ট সাম। তারপর শেষে এন্ড করে দিব। এভাবে আমরা অ্যালগরিদম অফ ফ্লোচার্ট ব্যবহার করে থাকি। এখানে আরো কতগুলা উদাহরণ আছে, আপনারা এগুলো দেখবেন, সহজ আছে। তারপর সি প্রোগ্রামের গঠন। সি প্রোগ্রামে অনেক ধরনের গঠন আছে। মেইন গঠন আছে ডিক্লারেশন পার্ট, মানে মেইন ফাংশন। দুটি অংশ আছে, যেটা এখানে আমি দেখাইছিলাম। হ্যাঁ, সি প্রোগ্রামের গঠনের মধ্যে একটা হচ্ছে ইনক্লুড ফাইল, আর এটা হচ্ছে মেইন ফাংশন। ইনক্লুড ফাইল হচ্ছে লাইব্রেরি ফাংশন যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেটা এটা আমরা এখানে ইনক্লুড, যেগুলো আমরা ইনক্লুড ব্যবহার করি এগুলো হচ্ছে ইনক্লুড ফাইল। শুরুর দিকে মেইন ফাংশনের উপরে যেগুলো থাকে এগুলো হচ্ছে ইনক্লুড ফাইল। আর মেইন ফাংশনের পরে থাকে যা আমরা কোনো প্রোগ্রাম প্রসেস করবো সেগুলো থাকে। অন্যান্য ফাংশন হচ্ছে এগুলা এগুলা হচ্ছে অপশনাল, থাকলেও হয় না থাকলেও হয়, কিন্তু প্রিন্ট এফটা আমরা প্রিন্টের জন্য ব্যবহার করি, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার এই প্রোগ্রামে কতগুলো আমরা ব্যবহার করে থাকি, লেটার, ডিজিট, স্পেশাল ক্যারেক্টার, স্যার এগুলো, এবং হোয়াইট স্পেস। এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যেগুলো সি প্রোগ্রামে আলাদা অর্থ বহন করে। ডাটার প্রকারভেদ, এটা আমরা ডাটা স্ট্রাকচারে পড়ছিলাম। ইউজার ডিফাইন ডাটা, ডিরাইভ টাইপ ডাটা, তারপর বিল্ট ইন টাইপ, ইন্টেজার টাইপ, ভয়েড, তারপর ফ্লোটিং।
বিল্ট ইন টাইপের মধ্যে আছে ক্যারেক্টার টাইপ ডাটা, ইন্টিজার টাইপ ডাটা, তারপর ফ্লোটিং পয়েন্ট ডাটা, ডাবল টাইপ ডাটা। ক্যারেক্টার টাইপ ডাটা বলতে কি বোঝাচ্ছে? সাধারণ ক্যারেক্টার, বর্ণ, স্ট্রিং জাতীয় কোনো ডাটা ঘোষণা ডিক্লেয়ার করার ক্ষেত্রে ক্যারেক্টার টাইপ ডাটা ব্যবহার করা হয়। যেমন এখানে ক্যারেক্টার ABC, ক্যারেক্টার XYZ এরকম। ইন্টিজার হচ্ছে সেম, আমরা কোনো অ্যালফাবেট বা সংখ্যা ধরতে গেলে ইন্টিজার ইউজ করি। তা ফ্লোটিং পয়েন্ট হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা ব্যবহারের জন্য ফ্লোটিং পয়েন্ট ইউজ করতে হয়। তারপর ডাবল হচ্ছে বড় বড় দশমিক সংখ্যা হিসেবে ব্যবহার করে, যেমন পাই এর মান 3.141614, এগুলো হচ্ছে বড় দশমিক সংখ্যা এই হিসেবে ডাবল টাইপ ইউজ করে থাকি। ইউজার ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ হচ্ছে স্ট্রাকচার, ইউনিয়ন, ইউনিয়মিরেশন, ক্লাস। ডিরাইভ টাইপ ডাটা হচ্ছে অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স। আচ্ছা, এবার আসি আমরা ভেরিয়েবল কনস্ট্যান্ট। ভেরিয়েবল কনস্ট্যান্ট আমি আগেও পড়েছিলাম। ভেরিয়েবল কনস্ট্যান্ট হচ্ছে, ভেরিয়েবল শব্দ অর্থ পরিবর্তনশীল আর কনস্ট্যান্ট অর্থ হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা যখন কোনো ভেরিয়েবল ইউজ করব তখন এগুলো ব্যবহার করব। ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট টাইপ, ডাটা টাইপ, এগুলো হচ্ছে ভেরিয়েবলের প্রকারভেদ। ভেরিয়েবল আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল যেসব ভেরিয়েবলের কাজে শুধুমাত্র কোনো নির্দিষ্ট অংশ বা ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে লোকাল ভেরিয়েবল বলে। লোকাল ভেরিয়েবল মান অন্য কোনো ফাংশন সরাসরি ব্যবহার করা যায় না। দুই বা ততোধিক ফাংশনে একই নাম এবং ডাটা টাইপের লোকাল ভেরিয়েবল ব্যবহার না করা যেতে পারে। আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে যখন কোনো ভেরিয়েবলের কার্যকারিতা কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর মান সকল ফাংশনে ব্যবহার করা যায়, তাকে গ্লোবাল ভেরিয়েবল বলে। গ্লোবাল ভেরিয়েবল সমূহ সাধারণত প্রোগ্রামের শুরুতে অর্থাৎ মেইন ফাংশনের পূর্বে ঘোষণা করা হয়। এখানে লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবলের উদাহরণ আছে, আমি যদি দেখাতে পারি। এই তো এখানে আসছে। এখন দেখেন এখানে একটা কোড ব্যবহার করা হয়েছে, সি প্রোগ্রামিং কোড। এখানে আমরা, এটা হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশনের আগে আমরা গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করে থাকি যেটা বলেছে। তাহলে এখানে ইন্টিজার x ইজ ইকুয়াল টু 50, আবার আমরা মেইন ফাংশনের ভিতরে একটা লিখলাম x ইজ ইকুয়াল টু 10। তা এখন আমি যদি মেইন ফাংশন যখন প্রিন্ট করব, প্রথম এক্সটা প্রিন্ট করতে বলতে তখন গ্লোবাল ভেরিয়েবলটা বলবে, আর যখন পরের এক্সটা প্রিন্ট করতে বলবো তাহলে আমাকে লোকাল ভেরিয়েবলটা বলবে। তো এইভাবে আমরা দুইটা ভেরিয়েবল ব্যবহার করে থাকি প্রোগ্রামে। ভেরিয়েবল করার সময় কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, রুলস। এগুলো হচ্ছে ভেরিয়েবল নামকরণ নিয়মাবলী। এটা ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমি দেখাইছিলাম, এখানেও আছে এগুলা। শুরুতে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, কিন্তু বিশেষ অক্ষর ব্যবহার করা যাবে না। আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো অক্ষর ব্যবহার করা যাবে না। তারপর ভেরিয়েবল এর নামের মধ্যে খালি জায়গা বা স্পেস থাকতে পারবে না। তারপর ভেরিয়েবলের নাম হিসেবে কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড বলতে আসলে বোঝায় কত বিল্ট ইন কিওয়ার্ড থাকে সি প্রোগ্রামে, ওগুলো অলরেডি ইউজ করা যাবে না। যেমন ফর এটা একটা লুপ হিসেবে ব্যবহার করে সি প্রোগ্রামিং এ, কিন্তু এটা আমি যদি ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি তাহলে কাজ করবে না এটা, কারণ এটা বিল্ট ইন কিওয়ার্ড। আর ভেরিয়েবলের নাম একবার ডিক্লেয়ার করলে আবার ডিক্লেয়ার করা যাবে না। এখানে ইন্টিজার নাম 1, ইন্টিজার নাম 2 ব্যবহার করে আবার ইন্টিজার নাম 1 ইউজ করছে, তাহলে এটা হবে না। একবার বেশি ব্যবহার করা যায় না একটা ভেরিয়েবলের নাম। এক্সপ্রেশন, এক্সপ্রেশন হচ্ছে এক্সপ্রেশন এক বা একাধিক অপারেটর দ্বারা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট সংযুক্ত করা। সিতে এক বা একাধিক অপারেটর এবং অপারেন্ড নিয়ে এক্সপ্রেশন গঠিত হয়। তো এখানে এটা হচ্ছে ভেরিয়েবল, আর প্লাস চিহ্নটা হচ্ছে অপারেটর, এক্স এবং ওয়াই হচ্ছে অপারেন্ড। মানে এক্স এবং ওয়াই কে
যুক্ত করতেছে একটা অপারেটর। যেহেতু এক্স এবং ওয়াই যুক্ত হচ্ছে, এই জন্য এক্স এবং ওয়াই হচ্ছে অপারেন্ট, আর প্লাস হচ্ছে অপারেটর। এখানে মাইনাস হতে পারে, ভাগ হতে পারে, অথবা গুণও হতে পারে। এগুলো হচ্ছে অপারেটর। সিতে এক্সপ্রেশনের প্রকারভেদ হচ্ছে 4: গাণিতিক, রিলেশনাল, লজিক্যাল, কন্ডিশনাল। এই এক্সপ্রেশন এগুলো আমি ডাটা স্ট্রাকচারে পড়াইছিলাম। রিলেশনাল এক্সপ্রেশন পি ইজ ইকুয়াল টু কিউ, এটা ফলস, কারণ এখানে পি এর মান 5, কিউ এর মান 10, এই কারণে এরকম এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করা হয়। এটা একটা কোড, এক্সপ্রেশন নিয়ে কোড। এখন কিওয়ার্ড আসি। একটু আগে আমি বলছিলাম ভেরিয়েবলের সময় কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। এই কিওয়ার্ড হলো কিছু সংরক্ষিত শব্দ, রিজার্ভ ওয়ার্ডস, যা কম্পাইলার শনাক্ত করতে পারে এবং তদ অনুযায়ী কাজ করতে পারে। এনসিসি সর্বমোট 32টি কিওয়ার্ড সাপোর্ট করে। টাবস এটা 43টি কিওয়ার্ড সাপোর্ট। এগুলো হচ্ছে কিওয়ার্ডের নাম: অটো, ব্রেক, এলস, ডাবল, তারপর ইফ, ফর। আমি ফরের কথা বলতে দেখছেন, এখানে ফর আছে। এগুলো হচ্ছে বিল্ট ইন কিওয়ার্ড, সংরক্ষিত কিওয়ার্ডস। এগুলো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। এগুলো প্রোগ্রামের সময় কতগুলো মনে রাখতে হয়, কোনটা কি কাজ করে। আচ্ছা, অধ্যায় 1 অনুশীলনীতে আসি গেছি আমরা। অনুশীলনে কতগুলো প্রশ্ন আছে। প্রোগ্রামিং বলতে কি বোঝায়? এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এক কথায় উত্তর বলতে গেলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? সি কে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? তারপর সি কে পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? আমি যদি এখানে বোর্ড কোয়েশ্চেনে আসি, আপনাদের বিগত সালে বোর্ড কোয়েশ্চন, এটা হচ্ছে 2023 সালে পরীক্ষা হয়েছিল সেটা। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নে কতগুলো এখানে প্রশ্ন আছে। ফ্লো চার্ট শেষ হওয়ার সিম্বল আঁকো। একটু আগে ফ্লো চার্ট সিম্বল গুলো দেখাইছিলাম। তো শুরু এবং শেষ হওয়ার সিম্বল হচ্ছে কি? একটি উপবৃত্তাকার। আর অ্যালগোরিদম কাকে বলে? যৌক্তিক ক্রমানুযায়ী লাইনকে অ্যালগোরিদম বলে, যেটা শুরুতে পড়াইছিলাম। একটি ক্যারেক্টার ভেরিয়েবল সিনট্যাক্স লেখো। ক্যারেক্টার ভেরিয়েবল, ক্যারেক্টার বলছে তো CHAR দিয়ে XYZ, এটা হচ্ছে একটা সিনট্যাক্স। এরকম পরেগুলো সামনে পড়লে আরো পাবো, এরকম প্রশ্ন হয়। অ্যালগরিদম বলতে কি বোঝায়? কোনো সমস্যার সমাধান যৌক্তিক সমাধানের ধাপ সমূহের লিখিত রূপকে অ্যালগরিদম বলে। এইভাবে কতগুলো প্রশ্ন আছে। প্রত্যেকটি সি প্রোগ্রামে একটি এবং কেবলমাত্র একটি মেইন ফাংশন থাকে কেন? প্রোগ্রামে যেখানে মেইন ফাংশন থাকে সেখান থেকে প্রোগ্রাম কম্পাইলিং শুরু হয়, যেটা বলছিলাম আমি, ওটা হচ্ছে মেইন জায়গা। তাই কোনো প্রোগ্রাম একটি এবং কেবলমাত্র একটি মেইন ফাংশন থাকে। তারপর আমরা যদি আরো আসি সামনে, এখানে কত কিওয়ার্ড কি? সি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত যে কোনো 6টি কিওয়ার্ড লাগবে। এই জন্য আপনাদেরকে কয়েকটি কিওয়ার্ড আমি মুখস্থ রাখতে বলছিলাম। কিওয়ার্ড হল কিছু সংরক্ষিত শব্দ, কম্পাইলার হিসেবে ব্যবহার করা হয়। কয়েকটি, এখানে 6টি দেখতে বলছি, তাহলে মনে রাখবেন: ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, অটো, কনস্ট্যান্ট। আপনারা ইচ্ছা আরো ইউজ করতে পারেন, ফর, ওয়াইল, এরকম আরো কিওয়ার্ড আছে, এগুলো মুখস্থ রাখবেন, যেগুলো প্রোগ্রামে বেশি ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে একটু কিছু এক লাইনে না, কিছু লিখে লিখতে হবে। যেমন এখানে অ্যালগরিদম ও ফ্লোচার্টের পার্থক্য লিখতে বলছে। এখানে অ্যালগরিদম ফ্লোচার্টের পার্থক্যটা শিখবেন। তারপর 1 যোগ 2 যোগ 3 এরকম করে n সংখ্যক পর্যন্ত সিরিজের যোগফল নির্ণয়ে ফ্লোচার্ট অঙ্কন করো, যেটা অলরেডি ওখানে বই আছে, উত্তরে বুঝে বুঝে দেখবেন। তারপর নিচের কোনটি কোন প্রকার ধ্রুবক? এগুলো হচ্ছে যে ইন্টেজার, কারণ এগুলো হচ্ছে সংখ্যা। তারপর এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, কারণ এগুলো হচ্ছে দশমিক। আর এগুলো হচ্ছে বড় বড় দশমিক, এর জন্য লং ফ্লোটিং পয়েন্ট বলে, অথবা ডাবলও ধরতে পারো। তারপর এগুলো হচ্ছে ক্যারেক্টার, এগুলো হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং। একটা ওয়ার্ডকে স্ট্রিং বলে, যে কোনো একটা ওয়ার্ডকে যদি আমি একসাথে ধরি তাহলে সেটাকে স্ট্রিং বলে। এগুলো আলাদা আলাদা যদি ধরি তাহলে এগুলো হচ্ছে ক্যারেক্টার। আর এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন। সি প্রোগ্রাম ফরম্যাট বা বেসিক স্ট্রাকচার উল্লেখ করো। রচনামূলক প্রশ্ন এখানে কি আছে? সি প্রোগ্রাম একটি প্রোগ্রামিং কোড লেখো যা দুই সংখ্যার ইনপুট গ্রহণ করে গুণফল ও ভাগফল প্রিন্ট করে। এটা প্র্যাকটিক্যালের সময় আপনাদের বুঝাতে আরো সহজ হবে।
সি প্রোগ্রাম ব্যবহৃত অপারেটরের প্রকারভেদ আলোচনা করো, এরকম আছে আরো। তারপর এই তো সি প্রোগ্রামের ডাটার প্রকারভেদ আলোচনা করো, এখানে আছে এটা 5 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদ 1.4 নং দ্রষ্টব্য। যদি আসি এই তো সি প্রোগ্রামের ডাটার প্রকারভেদ, এটা যেটা বলছিলাম এখন, এগুলো বর্ণ সংখ্যা বেশ ওয়ার্ড স্পেস। আচ্ছা, আমরা এখন তাহলে রিক্যাপ হিসেবে করছি, অধ্যায় 1টা পড়ছি, এখন আমরা অধ্যায় 2-এ যাচ্ছি। অধ্যায় 2 হচ্ছে অপারেটরস এন্ড স্টেটমেন্ট। অপারেটর এটা ডাটা স্ট্রাকচার পড়ার সময় এই অধ্যায়টা আমি পড়াইছিলাম, মানে সেম পড়া। ডাটা স্ট্রাকচার আর পাইথন এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, সিও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কারণে পড়াগুলো ঘুরে ফিরে আসি যায়। এখন যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছিলেন তার জন্য এটা সহজ হবে। অপারেটর প্রকারভেদ, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অনেকগুলো আছে, প্রধানত 7 ভাগে ভাগ করা হয়: অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ, বিবিধ, কন্ডিশনাল অপারেটর। অ্যারিথমেটিক হচ্ছে যে এগুলা যেগুলা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এখানে একটা কোড দিয়েছে। তারপর রিলেশনাল হচ্ছে যে এটা সমান এটা, এটা এটার চেয়ে বড়, ওই সংখ্যাটা এটার থেকে ছোট, এটা সমান এটা নয়, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। তারপর লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড অর নট, এই 3টা বিষয় নিয়ে। অ্যান্ড হচ্ছে হয় এটা সত্য হতে হবে, না মানে এটা এবং এটা দুটাই সত্য হতে হবে, এটা হচ্ছে অ্যান্ড। যে কোনো একটি যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রামে আউটপুট মানে 0 আসবে, মানে আসবে না। আর অর অপারেটরের কাজ হচ্ছে হয় এটা সত্য হতে হবে, না এটা সত্য হতে হবে, যে কোনো একটা সত্য হলে কাজ করবে, কিন্তু দুটি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, আর যদি সত্য হয় সত্য। নট হচ্ছে উল্টাটা, মানে এটা যদি মিথ্যা হয় তাহলে সত্য প্রদান করবে, আর এটা যদি সত্য হয় মিথ্যা প্রদান করবে, এরকম। নট হচ্ছে এর উল্টাটা প্রদান আউটপুট হিসেবে দেখায়। এখানে দেখায় যেমন এ এবং বি যদি গুণ করি, 1-এর সাথে 0 গুণ করলে 0, তারপর 0-এর সাথে 1 গুণ করলেও 0, 0-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1, মানে এখানে 1 আর 0 বলতে আসে বোঝাচ্ছে ট্রু ফলস। 1 মানে ট্রু, 0 হচ্ছে ফলস, দুটোটাই ট্রু হতে হবে। কিন্তু এখানে অর অপারেশনের ক্ষেত্রে এ হচ্ছে 1, বি হচ্ছে 0, কিন্তু আউটপুট হিসেবে 1 আসতেছে। এখানেও সেম, এটাও 1 আসতেছে, এখানে দুটোটাই 0 এই জন্য 0, এখানে দুটোটাই ট্রু এই জন্য 1। অর হচ্ছে এরকম। আর নট হচ্ছে যে এ 0 বি 1, তাহলে এ 1 বি 0 হবে, এ 1 বি 0 হলে এ 0 বি 1 উল্টা হয়ে যাবে। এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে কোনো মান অ্যাসাইন করা, মানে x এর মান 5, y এর মান 2, তাহলে আমি যেটার মধ্যে x এবং y এর যোগফলটা অ্যাসাইন করে দিলাম, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, আর কিছু না। তারপর আসি ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে যে ইনক্রিমেন্ট মানে যোগ, মানে বাড়তে থাকা, যে কোনো অপারেটর এগুলা। ইনক্রিমেন্ট অপারেটর 2 ধরনের হয়: প্রিফিক্স ইনক্রিমেন্ট, পোস্টফিক্স ইনক্রিমেন্ট। প্রিফিক্স হচ্ছে পূর্বে বসে, মানে প্লাস প্লাস এক্স, পূর্বে বেড়ে তারপর বসবে। আর পোস্টফিক্স হচ্ছে এক্স প্লাস প্লাস, মানে যে এক্স এর যে মানটা সেটা বেড়ে তারপর বসবে, এটা হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট। এখন এখানে একটা আছে প্রিফিক্স ও পোস্টফিক্স ইনক্রিমেন্টের মধ্যে পার্থক্য লেখো, এরকম একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আপনারা এই প্যারাটা ভালো করে পড়বেন। যদি পার্থক্য আসতে বলে তাহলে এই প্যারাটা লিখবেন। প্রিফিক্স ও পোস্টফিক্স ইনক্রিমেন্ট প্রায় একই রকম কাজ করে, তবে এদের মাঝে সামান্য পার্থক্য আছে, যেটা আমি বলছিলাম। প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবল প্রারম্ভিক মানের সাথে 1 যোগ করে, অথবা প্রোগ্রামের একই স্টেটমেন্ট এই বর্ধিত মান ব্যবহার করে। কিন্তু পোস্টফিক্স যেটা পরে বসে, সেটা হচ্ছে কম্পাইলার প্রথমে প্রোগ্রাম ভেরিয়েবলের পুরাতন মান ব্যবহার করে, অথবা ভেরিয়েবলের মানের সাথে 1 যোগ করে, এই নতুন মান পরবর্তী ধাপে কার্যকর হয়। এটা যখন
ইয়া কোডিং ল্যাঙ্গুয়েজে দেখবো তখন বোঝা যাবে আরো। ইন্টিজার এক্স, এখানে এক্স ইজ ইকুয়াল টু 7 ব্যবহার করা হয়েছে। তা আমি এখানে ইউজিং পোস্টফিক্স এক্স প্লাস প্লাস, তাহলে এক্স প্লাস প্লাস, তার মানে তারপর এখানে এক্স ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি মানে এখানে এক্স কে বোঝাচ্ছে, তাহলে এক্স প্লাস প্লাস ইউজ করবো। প্রিন্ট ভ্যালু আফটার ইনক্রিমেন্ট ইন পার্সেন্ট ডি এক্স, তাহলে প্রথমে এক্স এর মান 7 ছিল, এখন এক এক বাড়ছে, এক যোগ করবে বলছিল যেটা পোস্টফিক্সে, তাহলে 8 হয়ে গেছে। এখন এখন এক্স ইজ ইকুয়াল টু 7 আছে, 7 এ যেহেতু আমি প্রিফিক্স ইউজ করছি, তাহলে 7 এর মানটা 8 হয়ে গেছে। এর ফলে এরপরের ভ্যালুটা প্রিন্ট করতে গেলে সেম মান একই আসবে 8, কারণ আর বাড়ে নাই, একবারেই বাড়ছে। আচ্ছা, এরপর আসি ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট অপারেটর হলে এক প্রকার ইউনারি অপারেটর যা কোনো অপারেন্টের মান শর্ত সাপেক্ষ বা শর্তহীনভাবে এক করে কমায়। মানে ওইটা ছিল ইনক্রিমেন্ট, এটা হচ্ছে ডিক্রিমেন্ট, একই কাজ করে, ওই যেটা পড়ছি সেটার উল্টাটা এখন এক করে কমাবে। বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর একটু আগে আমরা লজিক্যাল অপারেটর পড়ছিলাম না, এন্ড অর, এখানেও এন্ড অরটা আছে, কিন্তু এখানে আরো কিছু আছে, এক্স অর আছে, লেফট শিফট, রাইট শিফট, ইনভার্স। এখানে ইনভার্স হলো ইউনারি অপারেটর, ইনভার্স মানে হচ্ছে উল্টা, উল্টা বোঝায়। এখানে বিটওয়াইজে এন্ড কিন্তু সেম কাজ, এন্ড অপারেশনের কাজটাই করছে এখানে। অর এর ক্ষেত্রেও সেম কাজটা করছে। এখন আমরা এক্সঅর আসি। এক্সঅর বলতে আসলে বোঝায় এক্সক্লুসিভ অর, এগুলো ডাটা স্ট্রাকচার পড়ার সময় পড়াইছিলাম, মনে আছে আমার। এক্সপ্রেশন মান নিচে তালিকা অনুযায়ী পাওয়া হলো। তো এখানে এক্সঅর 0 0 হবে, এর মান 0, বি এর মান 1, তাহলে 1 হবে। এর মান 1, বি এর মান 0, তাহলে 1 হবে। এর মান 1, মানে এখানে বলতে চাচ্ছি আমি, দুটি সংখ্যা যদি মান সেম হয় তাহলে আউটপুট 0 আসবে, আর দুটি সংখ্যার মান যদি ভিন্ন আসে তাহলে আউটপুট 1 হবে, মানে ট্রু হবে, অন্যথায় ফলস হবে। এখানে দুটি সংখ্যার মান সেম, এই কারণে আউটপুট ফলস। এখানে এর মান 0, বি এর মান 1, মানে ভিন্ন, এই কারণে আউটপুট ট্রু আসছে। এটা হচ্ছে এক্সঅর এর নিয়ম, দুটি সংখ্যার মান ভিন্ন আসলে আউটপুট ট্রু আসবে। এবার আসি বিটওয়াইজ ইনভার্স। বিটওয়াইজ ইনভার্স হচ্ছে যে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, কিছুটা নটের মতো। এখানে ওখানে নট ছিল লজিক্যাল অপারেটরে, এখানে বিটওয়াইজ ইনভার্স বলতেছে। বিবিধ বা মিসকেলেনিয়াস অপারেটর। মিসকেলেনিয়াস অপারেটর হচ্ছে সিতে কিছু স্পেশাল অপারেটর যেগুলো তেমন বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়, কমা, সাইজ অফ অপারেটর, পয়েন্টার, কন্ডিশন অপারেটর, এগুলা এগুলা সাধারণত বেশি কিছু না। ইন্টিজার সি ইজ ইকুয়াল টু এ, এখানে একটা আমরা কমা ইউজ করছি, এ ইজ ইকুয়াল টু 3, তো বি ইজ ইকুয়াল টু 5। এক লাইনে যদি আমি লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো। কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর হচ্ছে শর্তযুক্ত কাজ করার জন্য যে ধরনের অপারেটর ব্যবহার করা হয় তাকে কন্ডিশন অপারেটর বলে। এইগুলো, এটা হচ্ছে কন্ডিশন, মানে আমরা প্রোগ্রামিং সময় ইফ এলস ব্যবহার করি, কিন্তু এই কন্ডিশন এক লাইনে ব্যবহার করা হয়। যেমন এখানে a is equal to 5, b is equal to 6, c is equal to a কি b থেকে বড়, এটা একটা আমি কোয়েশ্চেন মার্ক ইউজ করছি। কন্ডিশন অপারেটর দুইটা ব্যবহার, কোয়েশ্চেন মার্ক এবং কোলন। a এর মান 5, b এর মান 6, a কিন্তু b এর থেকে বড় না। যদি a থেকে b a যদি b থেকে বড় হয় তাহলে প্রথমে যে ইয়াটা লিখছি সেটা প্রিন্ট হবে, আর যদি a যদি b থেকে বড় না হয় তাহলে b প্রিন্ট হবে। যেহেতু b এর থেকে বড় তাহলে b প্রিন্ট হবে, তাহলে যেহেতু a গ্রেটার দেন b কথাটি ফলস, তাই b এর মানে হবে c এর মান, অর্থাৎ c এর মান 6 হবে। এভাবে ব্যবহার করা হয়। যদি ট্রু হয় তাহলে প্রথম হবে, ফলস হলে পরের মানটা বসবে। এটা হচ্ছে কন্ডিশন অপারেটর কাজ। অপারেটর প্রেসিডেন্স, অপারেটর প্রেসিডেন্স হচ্ছে যে আমরা সরল অঙ্ক করার সময় ব্যবহার করে থাকি। সরল অঙ্কের সময় ব্র্যাকেটের কাজ আগে করি, তারপর ভাগ, গুণ, তারপর যোগ, বিয়োগ, এগুলা। প্রেসিডেন্সি বলতে এটাই বোঝায় কার কার কাজটা আগে হবে, এটা হচ্ছে বিষয়। তা আমরা এখানে গাণিতিক অপারেটর সমূহ নিম্নরূপ, এগুলা ফার্স্ট প্রায়োরিটি, গুণ, ভাগ,
এটা হচ্ছে রিমাইন্ডার, মানে মডুলাস, মানে ভাগশেষ বের করার ইয়ার চিহ্ন। এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে পার্সেন্টেজ না, এটা মডুলাস বলে। তারপর যোগ বিয়োগ সেকেন্ড প্রায়োরিটি, সরল অঙ্কের মতো প্রোগ্রামিং এরকম কাজ করে। লজিক্যাল অপারেটর এরকম, প্রথমে নট, তারপর এন্ড, তারপর অর। তারপর রিলেশন অপারেটরের লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়াল, বিট ওয়াইজ এন্ড, এক্সর, অর। এগুলো হচ্ছে এরকম। এখানে একটা উদাহরণ দিছে প্রেসিডেন্সি নিয়ে অপারেটরের, আপনারা দেখবেন। সি প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট, ফরম্যাট ইনপুট আউটপুট স্টেটমেন্ট, যেসব স্টেটমেন্টের মাধ্যমে প্রোগ্রাম কোনো ভেরিয়েবল মান ইনপুট নেয় বা কিংবা প্রোগ্রাম হতে প্রাপ্ত ফল বা আউটপুট পাওয়া যায়, সেসব স্টেটমেন্টকে ফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট বলে। স্ক্যানএফ, প্রিন্টএফ, গেট, এগুলো প্রোগ্রামের সময় বোঝা যায়। স্ক্যানএফ হচ্ছে কোনো মান নেওয়া, আর প্রিন্টএফ হচ্ছে ওই মানটা প্রিন্ট করা। এখানে স্ক্যানএফ ফাংশনের মধ্যে কিওয়ার্ড থেকে কোনো মান, ক্যারেক্টার, শব্দ ইত্যাদি ইনপুট নিয়ে কোনো ভেরিয়েবলের সংরক্ষণ করা হয়, যা পরবর্তী প্রসেস নিয়ে স্ক্রিনে প্রদর্শন করা যায়। বলতে গেলে স্ক্যানএফ বলতে আছে কোনো মান নিয়ে নেওয়া। এখানে আমরা দুটি ইন্টিজার টাইপ ভেরিয়েবল ব্যবহার করলাম। তো ইন্টিজার টাইপের সময় আমরা পার্সেন্ট ডি ব্যবহার করি, আর যদি ফ্লোটিং টাইপ হয়, মানে দশমিক ফ্লোটিং হলে, তাহলে পার্সেন্ট এফ ব্যবহার করি। তাহলে এটা মনে রাখবেন, ইন্টিজার টাইপ হলে পার্সেন্ট ডি, আর ফ্লোটিং হলে পার্সেন্ট এফ। এখানে আমরা ইন্টিজার টাইপ ব্যবহার করছি, যেমন পার্সেন্ট ডি দুইটা মান আমরা নিয়ে নিলাম। পরের দিক কমা দিয়ে এখানে আমরা বলে দিব এই প্রথম পার্সেন্ট ডিটা কার মান, এটা হচ্ছে এক্স এর মান, আর সেকেন্ড পার্সেন্ট ডিটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা এখানে এন চিহ্ন দিয়ে এক্স ব্যবহার করব, আবার এন চিহ্ন দিয়ে ওয়াই ব্যবহার করব। প্র্যাকটিক্যালের সময় আরো ভালো করে বোঝা যাবে, এখানে এগুলো সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি, আশা করি বুঝবেন। এখানে আবার ফ্লোটিং ক্ষেত্রে এইভাবে ব্যবহার করছে। আচ্ছা, তারপর আমরা আসি গেট ফাংশন। এটা এত ইম্পর্টেন্ট না, এমনি অপশন হিসেবে থাকে। ফাঁকা স্থান, একাধিক ওয়ার্ড স্ট্রিং ইনপুট ব্যবহার করা যায়, সেসব স্থানে গেট ফাংশন ব্যবহার করা হয়। এখন স্ক্যানের ক্ষেত্রে যেভাবে বলছিলাম, প্রিন্টের ক্ষেত্রে সেম বিষয়। আমরা যদি কোনো মান প্রিন্ট করতে চাই, তা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এখানে প্রিন্টে পার্সেন্ট ডি ব্যবহার করছি, এবং পার্সেন্ট ডির মধ্যে আমি কি বসাবো, এখানে 9876 ব্যবহার করছে, মানে এইটা প্রিন্ট করব। এই যেটা প্রিন্ট করবো সেটা পাশে দিয়ে কমা দিয়ে বসাইতে হয়। তা প্রিন্ট আবার এখানে 6D ব্যবহার করছে, 6 হচ্ছে একটা সংখ্যা, %6D। তাহলে এখানে দুটি সংখ্যা খালি থাকবে। ফ্লোটিং পয়েন্টে ডাটা প্রিন্ট করার নিয়ম সেম বিষয়। ফ্লোটিং পয়েন্ট দশমিক সংখ্যা। স্ট্রিং প্রিন্ট করার নিয়ম হচ্ছে একদম সহজ, আমরা %s ব্যবহার করি। এটা s ব্যবহার করে কোন স্ট্রিং আমরা প্রিন্ট হিসেবে ব্যবহার করি। এখানে ফরম্যাট স্পেসিফায়ার বলে দিছে কোনটা কিসের জন্য। %c হচ্ছে ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল মান ইনপুট আউটপুট করার জন্য। আমি যেটা বলছি %d ইন্টিজার টাইপ, %u হচ্ছে আনসাইন্ড ইন্টিজার টাইপ। আপনাদের প্রোগ্রামিং সময় বেশি ব্যবহৃত হয় সি, ডি, তারপর হচ্ছে লং ফ্লোটিং পয়েন্ট, তো ফ্লোটিং পয়েন্ট, তারপর হচ্ছে %s, নাল টাইমের ক্যারেক্টার স্ট্রিং বসানো। এগুলো হচ্ছে বেশি ব্যবহার, বা এগুলো আপনারা মনে রাখবেন পরে যদি লিখতে বলে, এই জন্য। সিকোয়েন্স ব্যবহার প্রোগ্রাম
আচ্ছা, আমরা এখন অনুশীলন 2 আসি গেছি। উদাহরণ সহ অপারেটর অপারেন্ডের সংজ্ঞা লেখো, যেটা প্রথম অধ্যায়ে ছিল অপারেন্ড এবং অপারেটর। তারপর এক্স প্লাস ওয়াই এর এক্স এবং ওয়াই হলো অপারেন্ড এবং প্লাস হলো অপারেটর, যেটা উত্তর হিসেবে বলছে। অ্যারিথমেটিক অপারেটর কয় ধরনের? 2 ধরনের, প্লাস ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কেন ব্যবহার করা হয়? প্রোগ্রাম বিভিন্ন ধরনের গাণিতিক কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পাদনের জন্য অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়। এখানে এগুলার কাকে বলে এগুলা শিখে নেবেন। তারপর কি করবে, আপনারা এগুলা প্রশ্নগুলা লেখেন, অ্যাসাইনমেন্ট আকারে লিখবেন। তা আমাদের ইমেলে এগুলা পিডিএফ করে জমা দিবেন। এগুলা আপনাদেরকে লিখতে দিলাম হোমওয়ার্ক হিসেবে। এগুলা এগুলো পরীক্ষা আসবে এই কারণে। সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, আগেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত একটু আগে যেগুলো পড়েছি সেগুলো আসছে। রিলেশন অপারেটর গুলোর নাম লেখো, এগুলো হচ্ছে রিলেশন অপারেটর। তারপর যে বিটওয়াইজ অপারেটর, তারপর অপারেটর প্রকারভেদ গুলো লেখো, প্রকারভেদ গুলো মনে রাখবেন। এগুলা এভাবে শিখবেন। ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ব্রাঞ্চিং হচ্ছে ইফ এলস, নেস্টেড ইফ, এগুলো হচ্ছে স্টেটমেন্টের অংশ। এগুলো ডাটা স্ট্রাকচারের সময় আপনাদেরকে পড়াইছিলাম। এখানে আছে ব্রাঞ্চিং স্টেটমেন্ট সম্পর্কে আমি বলছিলাম। একটা কন্ডিশন থাকে, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এক্সিট করবে, আর যদি ট্রু হয় তাহলে ওই কন্ডিশনের ভিতরে যে কাজটা আমি করতে দিব সেই কাজটা করে তারপর এক্সিট করবে। এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের ফ্লোচার্ট, কন্ডিশন স্টেটমেন্ট বলতে গেলে। আর ইফ এলস হচ্ছে কোনো কন্ডিশন দিব আমি, যদি যদি প্রথম কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে সেকেন্ড কন্ডিশন হিসেবে যাবে, স্টেটমেন্ট 2 তে যাবে। এটা হচ্ছে ফ্লো চার্ট, একটি নেস্টেড ইফ স্টেটমেন্টের ফ্লো চার্ট। এটা কন্ডিশন 1 যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এ যাবে, তারপর কন্ডিশন 2। এগুলো নেস্টেড ইফ এলস হচ্ছে একাধিক কন্ডিশন ব্যবহার করা হচ্ছে নেস্টেড ইফ এলস এর কাজ। আর যদি কন্ডিশন 2 ফলস হয় আমি তাহলে কন্ডিশন পরবর্তী কন্ডিশন গুলোতে যাব, সে যদি ট্রু হয় তবে কন্ডিশন স্টেটমেন্টটা ব্যবহার করবে, তারপর এক্সিট করবে। সুইচ স্টেটমেন্ট হচ্ছে যে আমরা কোনো অপশন ব্যবহার করব সুইচ স্টেটমেন্টে। যেমন এখানে একটি সুইচ স্টেটমেন্ট উদাহরণ দিচ্ছে, কেস ভ্যালু 1, স্টেটমেন্ট 1, তারপর স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3। অর্থাৎ আমি যদি একটা গাণিতিক কাজ করি, এখানে ধরেন কেস 1 এ আছে যোগের কাজ, কেস 2 তে আছে বিয়োগের কাজ, কেস 3 তে আছে গুণের কাজ। আমি যখন প্রোগ্রামটা চালাবো তখন আমাকে জিজ্ঞেস করবো আমি কোন কেসটা করব। আমি যদি যোগ চিহ্নটা ব্যবহার করি, মানে কেস 2টা ওয়ানটা ইউজ করি, 1 টিপবো, তারপর আমার কেস 1 এর কাজটা করে দিবে। এভাবে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়, দেখাইছিলাম এটা ডাটা স্ট্রাকচারে। এইখানে যেমন দিল সুইচ স্টেটমেন্টের ব্যবহার, এখানে মোট 10টা কেস 10, কেস 9 ব্যবহার করছে। ইউর গেট ইস এ প্লাস, ইউর গেট ইস একটা দিচ্ছে, এন্টার দ্য মার্কস। আমি যদি কোনো মার্ক এন্টার করি, তারপর স্ক্যানের দিয়ে ওই মার্কটা দেখবে ওই মার্কটা কত, সেটার উপর ভিত্তি করে আমাকে বলে দিবে আমার গেট কোনটা। আচ্ছা, আমি যেটা বলছিলাম
যোগ বিয়োগ গুণ কাজ, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ। এটা হচ্ছে এটা। তারপর এগুলো হচ্ছে ইফ স্টেটমেন্ট ব্যবহার, নেস্টেড ইফ স্টেটমেন্ট, এসব প্রোগ্রামিং এর কাজ। আপনাদের প্র্যাকটিক্যাল জানতে হবে এগুলো জানার জন্য। আর এগুলো ডাটা স্ট্রাকচারও করাইছিলাম আমি। জি, কিছু বলছেন কেউ? তারপর সুইচ স্টেটমেন্ট আরো আছে এরকম। এভাবে করে 1983 গেলাম আমরা। কন্ডিশনাল প্রোগ্রাম বলতে কি বোঝায়, আনকন্ডিশনাল প্রোগ্রাম বলতে কি বোঝায়, তারপর সুইচ স্টেটমেন্ট এর সুবিধা লেখো, ইফ স্টেটমেন্ট সাধারণ ফরম্যাট লেখো। এই সাধারণ ফরম্যাট হচ্ছে এটা, কন্ডিশন, ইফ কন্ডিশন স্টেটমেন্ট 1, এলস স্টেটমেন্ট 2। তারপর সুইচ স্টেটমেন্টের ফরম্যাট হচ্ছে এটা, এভাবে। সি ল্যাঙ্গুয়েজের ডিসিশন মেকিং স্টেটমেন্ট লেখো, ইফ, সুইচ, কন্ডিশন, গো টু, এই চারটা হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ব্রাঞ্চিং ও লুপিং বলতে কি বোঝায়? প্রোগ্রামের কোনো অংশ বিশেষ যদি নির্দিষ্ট সত্য হলে এক ধরনের ফলাফল এবং মিথ্যা হলে অন্য ধরনের ফলাফল প্রদান করে, তাকে ব্রাঞ্চিং বলে। আর লুপিং হচ্ছে প্রোগ্রামের কোনো অংশ বিশেষ নির্দিষ্ট সংখ্যক বার বা প্রদত্ত কোনো সত্য না পৌঁছা পর্যন্ত পুনরাবৃত্তি করাকে লুপিং বলে। লুপিং মানে বারবার হওয়া, আমার সত্যটা যতক্ষণ না সত্য প্রদান করতে পারবে। ইফ এর তুলনায় সুইচ স্টেটমেন্ট সুবিধা বর্ণনা করো। প্রোগ্রামের জটিলতা কমায়, প্রোগ্রাম ডিজাইন অনেক সহজ, প্রোগ্রাম ডিবাগিং করা সহজ ও কম সময় সাপেক্ষ। এই জন্য সুইচ স্টেটমেন্ট ইফ এস থেকে তুলনামূলক সুবিধা। রচনামূলক কন্ডিশনাল স্টেটমেন্ট সমূহের বর্ণনা দাও। সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে গেট নির্ণয়ের প্রোগ্রাম লেখো। একটি প্রোগ্রামের সাহায্যে সুইচ স্ট্রাকচার বর্ণনা করো। এভাবে এগুলো লিখছে, এগুলো আশা করি আপনারা শিখতে পারবেন। আমরা নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল ধরবো, তাহলে আপনাদের আরো বুঝতে আরো সহজ হবে। প্র্যাকটিক্যাল ধরলে আপনাদের কাজ হচ্ছে বিগত সনের কোয়েশ্চেন গুলা ভালো করে দেখা। যেহেতু বর্তমান কোয়েশ্চেন গুলো বিগত সনের কোয়েশ্চেন কে বেশি ধরতেছে, আপনারা তাহলে বিগত সনের কোয়েশ্চেন গুলা বেশি প্রায়োরিটি দিবেন। অনেকগুলা কোয়েশ্চেন আসি যেতে পারে। এই যেমন এখানে ইফ এলস এবং নেস্টেড ইফ এর মাঝে পার্থক্য দেখাও, যেটা একটু আগে বলছিলাম, এখানে পার্থক্যটা আছে। তারপর ডু ওয়াইল লুপের সিনট্যাক্স লেখো। তারপর ব্রেক স্টেটমেন্টের কাজ কি? ব্রেক হচ্ছে যে ওই সুইচের পরে একটা ব্রেক ব্যবহার করা হয়, সেই ব্রেক স্টেটমেন্টে বোঝাচ্ছে। এইভাবে দিছে। তারপর আসি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট একটু আগে ওই লুপের কথা যেটা বলছিলাম, মানে যতক্ষণ না সত্য পূরণ হবে তাহলে ওটা চলতে থাকবে, কন্ডিশনটা লুপ চলতে থাকবে, তাহলে তারপর আউটপুট হিসেবে দেখাবে। লুপের মধ্যে 5 ধরনের লুপ রয়েছে: ফর, ওয়াইল, ডু ওয়াইল, কন্টিনিউ, গো টু স্টেটমেন্ট। এগুলো হচ্ছে লুপ স্টেটমেন্ট। এগুলো ডাটা স্ট্রাকচার পড়াইছিলাম আমি। ফর স্টেটমেন্ট একদম নর্মাল একটা স্টেটমেন্ট, মানে ফর এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার এক্সিকিউট করার জন্য ফর স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যেমন এখানে এটার একটা দিছে, মানে এটার গঠন দিছে ফর, তারপর হবে ইনিশিয়ালাইজেশন, তারপর আমি বসাবো কন্ডিশন, মানে আমার সত্যটা কি, তারপর হবে ইনক্রিজ বা ডিক্রিজ, মানে বাড়বে নাকি কমবে ওই কতবার করব সেটা, তারপর স্টেটমেন্টটা আমি বসাবো, যদি মানে যতবার করবে তার সেটা স্টেটমেন্টটা বসাবে এখানে।
ইনিশিয়ালাইজেশন হচ্ছে লুপের মান কত থেকে শুরু হবে তা এখানে নির্ধারণ করা হয়, একটা লুপের মান। যেমন আমি যদি আই কে যদি ইনিশিয়ালাইজ ধরি, আই সমান 1, 1 থেকে শুরু হবে। তারপর কন্ডিশন দিলাম হচ্ছে আই লেস দেন 20, মানে আই এর মান 20 থেকে শুরু, মানে 20 বারের চেয়ে বেশি লুপ হবে না, পুনরাবৃত্তি হবে না, 19 বার হবে এটাই। তারপর প্লাস প্লাস আই বা আই প্লাস প্লাস ধরে, মানে এইরকম বাড়তে থাকবে প্রত্যেকবার লুপের সময়। এরপর আয়ের মান 2 হয়ে যাবে, এরপর আয়ের মান 3 হয়ে যাবে, এভাবে আয়ের মান 19 হওয়ার পর আয়ের মান যখন 20 হয়ে যাবে তখন দেখবে যে ওই কন্ডিশনটা আর মিলতেছে না, বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে ফর লুপের কাজ। তা ওয়াইল লুপও সেম ফর লুপের মতো, কিন্তু তার আগে ওয়াইল লুপের পার্থক্যটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশনটা লিখতে হয়, তারপর কন্ডিশনটা লিখতে হয়, তারপর কন্ডিশনের শেষে স্টেটমেন্টটা লিখে স্টেটমেন্টের নিচে আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা করব, ওই আমার ইনিশিয়ালাইজেশনটা বা বাড়বে নাকি কমবে। এটা হচ্ছে ফ্লো চার্ট ওয়াইল লুপের। বিগিন, কন্ডিশন, ট্রু হলে এক্সিকিউট স্টেটমেন্ট হবে, আর যদি যখন আর সত্যটা মিলতেছে না ইনিশিয়ালাইজেশনের, তাহলে ফলস হিসেবে তাহলে এন্ড হয়ে যাবে। এটা যদি একটা উদাহরণ দেখি, আচ্ছা উদাহরণটা এখানে দেয় নাই, আচ্ছা ডু ওয়াইল দেখি। ডু ওয়াইলও সেম বিষয়, কিন্তু প্রোগ্রাম শর্ত সাপেক্ষে এক বা একাধিকবার কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ডু ওয়াইল স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ডু স্টেটমেন্ট ওয়াইল স্টেটমেন্টের সাহায্যে ছাড়া কাজ করে না, এই জন্য এটার নাম হচ্ছে ডু ওয়াইল স্টেটমেন্ট। ওয়াইল লুপের সাথে ডু ওয়াইলের পার্থক্যটা হচ্ছে যে ওয়াইল স্টেটমেন্ট প্রথমে সংশ্লিষ্ট শর্ত পরীক্ষা করা হয়, শর্ত সত্য থাকা সাপেক্ষে ওয়াইল স্টেটমেন্টের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সমূহ সম্পাদিত হয়। সত্য সত্য না হলে ওয়াইল স্টেটমেন্টের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সম্পাদিত হয় না। কিন্তু ডু ওয়াইল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথমে ডু লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট একবার সম্পাদিত হয়, অতঃপর ওয়াইল লুপের সাথে সংশ্লিষ্ট সত্য পরীক্ষা করা হয়। এই সত্য সত্য থাকা সাপেক্ষে ডু লুপ স্টেটমেন্টের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট অবর্তিত হয়, অর্থাৎ সত্য সত্য না হলেও ডু লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট ন্যূনতম একবার সম্পাদিত হয়। এজন্য যখন ন্যূনতম একবার কোনো কাজ করা আবশ্যক, সেক্ষেত্রে ডু ওয়াইল লুপ ব্যবহার করা আবশ্যক একবার সম্পাদনের ক্ষেত্রে। এখানে ইনিশিয়ালাইজেশন করলাম, তারপর ডু লিখে স্টেটমেন্ট একটা দিলাম, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, তারপর এইটা একবার সম্পাদিত হয়ে যাবে, একবার সম্পাদিত তারপর ওয়াইল লুপে আসবে, ওয়াইল লুপের কন্ডিশনটা তারপর ফলো করবে। ডু ওয়াইল স্টেটমেন্ট ফ্লো চার্ট হচ্ছে এরকম, বিগিন স্টেটমেন্ট, কন্ডিশনে যাবে, ট্রু হলে আবার স্টেটমেন্ট আসবে, ফলস হলে এন্ড হয়ে যাবে। কিন্তু ওয়াইল লুপের ফ্লো চার্ট ছিল এরকম, বিগিন, কন্ডিশন, ট্রু হলে এক্সিকিউট স্টেটমেন্ট হবে, আবার লুপ ধরবে, ফলস হলে এন্ড হয়ে যাবে। এটা হচ্ছে পার্থক্য। কন্টিনিউ স্টেটমেন্ট এটা খুবই কম ব্যবহার করা দেখছি আমি। সি বা সি প্লাস প্লাস সব প্রোগ্রামে শর্তযুক্ত অথবা শর্তবিহীন কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, মানে কোনো শর্ত ছাড়াই। আমরা অন্যান্য স্টেটমেন্টের ভিতরে আমরা কন্টিনিউটা লিখে ফেলতে পারি। ওয়াইল একটা স্টেটমেন্টের ভিতরে আরেকটা স্টেটমেন্টও ব্যবহার করা যায়। ওয়াইল, তারপর ফর দিলাম, ফর দিয়ে স্টেটমেন্ট দিলাম, ইফ তো কন্টিনিউ দিলাম, কন্ডিশন দিয়ে কন্টিনিউ দিলাম, তো স্টেটমেন্ট 2, তারপর ইফ কন্ডিশন কন্টিনিউ স্টেটমেন্ট 2, এভাবে। গো টু স্টেটমেন্ট সাধারণত প্রোগ্রাম কন্ট্রোলকে প্রোগ্রামের নির্দিষ্ট কোনো লেভেলে স্থানান্তরের জন্য গো টু স্টেটমেন্ট ব্যবহার করা হয়। প্রোগ্রামের নিয়ন্ত্রণ যেখানে স্থানান্তরিত হবে তা লেবেল দিয়ে চিহ্নিত করা হয়। লেবেল হলো যে কোনো চলকের নাম যার পরে অবশ্যই কোলন দিতে হয়, যেমন এখানে টপের পর কলম দিছে, বটমের পর কলম দিছে, এইভাবে। গো টু স্টেটমেন্ট ইফ এলস ইফ ফর ওয়াইল ইত্যাদি ছাড়া সরাসরি কাজ করতে পারে, তবে সাধারণত গো টু স্টেটমেন্ট ব্যবহার করে ইফ এলস ইফ স্টেটমেন্টের সাথে সম্পর্কিত শর্ত সাপেক্ষে প্রোগ্রামে অপর কোনো স্থানে জাম্প করা হয়। সেক্ষেত্রে শর্তের মান সত্য হলে গো টু স্টেটমেন্ট কার্যকরী হয়, অন্যথায় কম্পাইলার গো টু স্টেটমেন্ট উপেক্ষা করে, মানে একে ধরে না, একে না ধরে পরবর্তী স্টেটমেন্ট সম্পাদন করে।
যেমন এখানে বলছে গো টু লেভেল 11, তা আমার পরবর্তী স্টেটমেন্ট হবে লেভেল 11 থেকে, এর মাঝখান থেকে আর ধরবে না। যদি লেভেল 12, আর যদি আমি লেভেল 12 দিই তারপর পরবর্তী লিখি গো টু লেভেল 12, তাহলে এটা আবার এখানে আসবে, লেভেল 12 এ চলে আসবে স্টেটমেন্টটা। মানে প্রোগ্রাম প্রতিটা লাইন বাই লাইন কাজ করে। যখন দেখবে এরপরে আবার বলছে লেভেল 12 এ কাজ করতে, তাহলে লেভেল 12 এ আসে যাবে। এইভাবে গো টু স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এখানে কতগুলো উদাহরণ আছে প্রোগ্রামিং এর। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লেখো। তাই আমরা 1 থেকে 100 পর্যন্ত যোগফল এটা একটা লুপ ব্যবহার করতে পারি। প্রথমে এগুলা প্রোগ্রামিং কত নিয়ম, ইনক্লুড ফাইল ব্যবহার করব, তারপর মেইন ফাংশনের মধ্যে লুপটা ব্যবহার করব। ইন্টিজার i, সাম সমান 0। এখন ফর i সমান 1, i এর মান 1 থেকে স্টার্ট করব, মানে লুপ 1 থেকে স্টার্ট হবে। আর এখানে যেহেতু 100 পর্যন্ত বলছে, তাহলে i লেস দেন ইকুয়াল 100, i এর মান 100-র চেয়ে বেশি হবে না। আর তাও i এর মান বাড়তে থাকবে, প্লাস প্লাস প্লাস, মানে এক এক করে বাড়তে থাকবে। তারপর আমরা লিখব সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, মানে i এর মান 1 হলে সাম এর মান এখন যেহেতু 0, তো সাম ইজ ইকুয়াল টু 0 যোগ 1 মানে 1। এখন সাম এর মান হচ্ছে 1, এখন i এর মান যেহেতু এখানে আবার বাড়ছে, তাহলে i এর মান এখন 2, তাহলে সাম 1 যোগ 2 সমান 3। এভাবে 1 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করে আমরা। তো আমরা প্রিন্ট করব, তাহলে এভাবে প্রিন্ট হবে। এখানে বিভিন্ন লুপের প্রোগ্রাম দেওয়া হয়েছে উদাহরণ হিসেবে। প্র্যাকটিক্যাল দেখালে আরো সহজ হবে। আপাতত দেখে যান। এখানেও কতগুলা লুপ ব্যবহার করা হয়েছে। এই প্রোগ্রামটা আমি ডাটা স্ট্রাকচারও দেখাইছিলাম। এটা হচ্ছে ফ্লয়েস ট্রায়াঙ্গেল তৈরির প্রোগ্রাম। বৃহত্তম সংখ্যা প্রিন্ট করার প্রোগ্রাম এটা। এখানে হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব থেকে 41 কিউব সিরিজের যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। এইভাবে দিল। এখানে এখানে আমরা এইটা একটা পাওয়ার 3 হচ্ছে একটা পাওয়ার, মানে একের উপর একটা পাওয়ার। পাওয়ার প্রদর্শন করার কোড হচ্ছে পি ও ডাব্লিউ, তারপর দিয়ে আই হচ্ছে এটা, আর আই এর উপর 3 পাওয়ার। আমি যদি 1 স্কয়ার হইতো তাহলে এখানে 2 হইতো, আই কমা 2 হতো। এখানে যেহেতু কিউব আছে আই কমা 3। এইভাবে আমরা ব্যবহার করি 1 থেকে 41 কিউবের যোগফল নির্ণয়। অড নম্বর বের করা সি প্রোগ্রাম, মানে বেজোড় নম্বর বের করার প্রোগ্রাম এটা। আমরা অনুশীলনীতে আসে গেছি। নেস্টেড লুপ কাকে বলে? কোন একটি লুপ এর অধীনে অন্য একটি লুপ জড়িত থেকে প্রোগ্রাম কার্যক্রম চালালে তাকে নেস্টেড লুপ বলা হয়। যেমন নেস্টেড ফর লুপ, নেস্টেড ওয়াইল লুপ, এরকম। তার এক্সিট কন্ট্রোল লুপ কাকে বলে? ডু ওয়াইল লুপকে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়। এটা হচ্ছে এর ফরম্যাটটা মনে রাখবেন। প্রত্যেকটা লুপের ফরম্যাট লিখতে দিতে পারে যে কোনো একটা লুপের। তারপর এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এন্ট্রি কন্ট্রোল আর এক্সিট কন্ট্রোল স্ট্রাকচার ফ্লোচার্টের মাধ্যমে দেখাও। এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। উদাহরণ ও সিনট্যাক্স সহ ফর লুপ স্টেটমেন্টটি বর্ণনা করো।
ফর লুপ স্টেটমেন্টটি কাকে বলে এটা লিখবেন। তারপর সিনট্যাক্স হচ্ছে এটা যেটা শুরু থেকে দেখাইছিলাম। তারপর এগুলা বর্ণনা করতে বলছে, ইনিশিয়ালাইজেশন কি, কন্ডিশন মানে কি, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট মানে কি, প্রতিবার অবর্তন কম্পিউটার ভেরিয়েবলের হ্রাস বৃদ্ধির মান বৃদ্ধি নির্ধারণ করা। ডু ওয়াইল স্টেটমেন্ট বর্ণনা করো, এটাও আসছে এখানে এরকম। এখানেও দেখছে ডু ওয়াইল লুপের সিনট্যাক্স লেখো সংক্ষিপ্ত প্রশ্নে, এইখানে যেমন দিচ্ছে ডু ওয়াইল, এখানে বলছে বর্ণনা করো, ওখানে বলছে সিনট্যাক্স লেখো। এই সিনট্যাক্সটা হচ্ছে এটা, ডু ওয়াইল সিনট্যাক্স নিম্নরূপ, ইনিশিয়ালাইজেশন আগে হবে, তারপর ডু দিয়ে স্টেটমেন্ট, তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, তারপর ব্র্যাকেট শেষ হওয়ার পর ওয়াইল লুপটা কাজ করবে কন্ডিশন দিয়ে। ব্রেক, কন্টিনিউ, এক্সিট, রিটার্ন এগুলো পার্থক্য আছে, এগুলো পড়তে পারেন। তো ফর লুপ ও ডু ওয়াইল লুপের মধ্যে পার্থক্য লেখো, এটা দিতে পারে, এটা আসতে পারে, এটা ভালো করে পড়বেন। তারপর রচনামূলক প্রশ্ন, লুপিং স্টেটমেন্ট সময় নাম ও স্ট্রাকচার বর্ণনা করো। লুপিং স্টেটমেন্ট যেগুলো পড়াইছি, ফর লুপ, ওয়াইল লুপ, বা যে কোনো তিনটি লুপিং স্টেটমেন্ট বর্ণনা করে লিখতে পারেন। তাহলে ফর, ওয়াইল, ডু ওয়াইল এই তিনটা দিবেন এরকম, বা যে কোনো একটি লুপ লেখে এর গঠন লেখো বলছে। তারপর 1 থেকে n পর্যন্ত মৌলিক সংখ্যা বের করা সি প্রোগ্রাম লেখো। এগুলো হচ্ছে প্রোগ্রামিং প্রশ্ন, প্র্যাকটিস সময় দেখাইলে ভালো হবে। অ্যারে এবং ফাংশন, অ্যারে এটাও আমি ডাটা স্ট্রাকচারে পড়াইছিলাম, বলছি না ঘুরে ফিরে সবগুলো সেম, ওগুলো পড়ানোর সময় এগুলো এসে যায়, কারণ এগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত। অ্যারে কি, অ্যারে হলো হলো একই টাইপ বা একাধিক ভেরিয়েবল সংগ্রহ, যার জন্য মেমরিতে পরস্পর সংলগ্ন বাইট নির্দিষ্ট অ্যালোকেট হয় এবং এদের একটা সাধারণ নাম থাকে। তারপর অ্যারে ঘোষণা করার নিয়ম হচ্ছে এরকম, ডাটা টাইপ মানে ওটা কি এরকম হবে, ইন্টেজার নাকি ফ্লোটিং নাকি স্ট্রিং, মানে এরকম, এটা হচ্ছে ডাটা টাইপ। তারপর অ্যারে নেম, যে ওই অ্যারে একটা নাম দিব আমি, এ বি সি যে কোনো একটা নাম। তারপর ওই অ্যারেটার সাইজ কত হবে, সাইজটা সংখ্যায় লিখতে হবে, অ্যারের সাইজ 20 হবে নাকি 10 হবে এরকম। তো এখানে একটা উদাহরণ আছে, ইন্টেজার আই 5, ডাটা টাইপ হচ্ছে ইন্টেজার, অ্যারে নেম হচ্ছে আই, আর অ্যারে সাইজ হচ্ছে 5। এখানে এটা ক্যারেক্টার নেম 40, মানে ওই ক্যারেক্টার না নেম 40-এর চেয়ে বেশি হতে পারবে না, 40 অক্ষরের চেয়ে বেশি হতে পারবে না ক্যারেক্টারটা। ইন্টিজার রোল 20, মানে রোল 20-এর থেকে বেশি হতে পারবে না, 20টাই ধারণ করতে পারবে এরকম। এখানে বলছি সুন্দর করে কোনটা কি। যেমন এখানে একটা আছে মেমোরি অ্যারে ভেরিয়েবল সংখ্যান কৌশল, আমি ফ্লোট মার্ক ইজ ইকুয়াল টু মার্ক 5 অ্যারে দিতে পাবা, এরকম ভাবেও দিতে পারি। ফ্লোট মার্ক 5, ওই পাঁচটা মার্ক কি কি, 90, 85, 70, 67, 87, এই মোট 5টা মার্ক। এই জন্য আমি এখানে মার্কের ধারণ ক্ষমতা কত 5, এই জন্য 5টা মার্ক আমি দিয়ে দিলাম। অ্যারের কাজ এভাবে করা হয়। অ্যারের শ্রেণী বিভাগ ডাইমেনশন ভিত্তি করে নিম্নলিখিত ভাগ করা হয়, একমাত্রিক 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল। আমরা 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনালটাই ব্যবহার করে থাকি বেশিরভাগ প্রোগ্রামিং এ। একমাত্রিক অ্যারে হচ্ছে যে ধরনের অ্যারে মাত্র একটি সাবস্ক্রিপ্ট নিয়ে গঠিত তাকে একমাত্রিক অ্যারে বলে। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে এটা হচ্ছে একটা একমাত্রিক অ্যারের উদাহরণ, মার্ক 5 যেটা বলছি এখন। একটা হচ্ছে একমাত্রিক অ্যারে উদাহরণ প্রোগ্রামিং এর মাধ্যমে। দ্বিমাত্রিক অ্যারে হচ্ছে যে ধরনের দুটি সাবস্ক্রিপ্ট রো এবং কলাম সমন্বয়ে গঠিত তাকে দ্বিমাত্রিক অ্যারে বলে। একে ম্যাট্রিক্স অ্যারে বলা হয়। ম্যাট্রিক্স, গণিতে ম্যাট্রিক্স আছে তো, ওই ম্যাট্রিক্সকেই বোঝাচ্ছে, মানে রোর সংখ্যা হচ্ছে 50 আর কলামের সংখ্যা হচ্ছে 20, এটা হচ্ছে দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ।
এটা হচ্ছে দ্বিমাত্রিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টিজার a 4 4 i যে তা i এর মান 0, i লেস দেন 4, i প্লাস প্লাস। এর ভিতর আবার আরেকটা লুপ ব্যবহার করছে j ইজ ইকুয়াল টু 0 দিয়ে, j লেস দেন 4, j প্লাস প্লাস। তো দোনোটা যখন কার্যকর করবে তখন a i j, এখানে i j বলতে এখানে 4 এবং 4 ছিল, তাহলে এখানে এই দুইটা এখানে বসে যাবে, তাহলে সমান 0, 0 থেকে স্টার্ট হবে, তাহলে 0 থেকে 3 পর্যন্ত চলবে। প্রিন্ট a i j মানে %d সমান %d, তার মানে এখানে i বসবে, এখানে j বসবে, এরপরের যে %dটা বলছে এই %dটা হচ্ছে যে a i j এর মানটা বসবে আউটপুট হিসেবে। টু ডাইমেনশনের আরো উদাহরণ আছে এখানে। থ্রি ডাইমেনশনে আপনারা কাকে বলে এটা পড়তে পারেন, আর থ্রি ডাইমেনশন মানে তিনটা হবে এরই, এখানে তিনটা সংখ্যা আছে এই জন্য এটাকে থ্রি ডাইমেনশন বলে। কাকে বলে এটা শিখে রাখবেন, রো কলাম পেজ দিছে। আচ্ছা, এত জটিল আসবে না, থ্রি ডাইমেনশন এটা খুব জটিল। ফাংশনের শ্রেণী বিভাগ, লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। হ্যাঁ, এটাও আমি ডাটা স্ট্রাকচারে পড়াইছিলাম। বিল্ট ইন ফাংশন মানে হচ্ছে যে যেগুলা কম্পাইলার বা প্রোগ্রামের মধ্যে দেওয়া থাকে অলরেডি ফাংশন, যেমন এগুলো হচ্ছে সব লাইব্রেরি ফাংশন মানে বিল্ট ইন। স্ক্যানএফ কিবোর্ড থেকে ডাটা ইনপুট নেয়, যেটা প্রিন্টএফ পর্দায় আউটপুট প্রিন্ট করে, এই জন্য এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে আমরা যেগুলা নিজে থেকে বানাই, মানে এগুলো হচ্ছে হিউম্যান মেড ফাংশন। ফাংশন ডেফিনিশনের প্রধান বিবেচ্য বিষয়। ইউজার ডিফাইন ফাংশনের বর্ণনা তার মেইন ফাংশনের উপর কিংবা নিচে থেকে কিন্তু ভিতরে নেই। ইউজার ডিফাইন ফাংশন ঘোষণা ফরম্যাট হলো রিটার্ন টাইপ, তারপর হচ্ছে ফাংশন নেম, তারপর আর্গুমেন্ট লিস্ট, তারপর ব্র্যাকেটের ভিতরে হবে ফাংশন বডি, তারপর রিটার্ন স্টেটমেন্ট ডিপেন্ডস অন রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ এখানে বলে দিতে হবে ফাংশনটি কাজ শেষ করে বের হওয়ার সময় কি ধরনের ডাটা রিটার্ন করবে, সেটি ইন্টিজার নাকি ডাবল এসব হতে পারে। আবার কিছু রিটার্ন করতে না চাইলে সেটি ভয়েড হতে পারে। ভয়েড মানে ফাঁকা, কোনো কিছু রিটার্ন করবে না। ফাংশন নেম, এখানে ফাংশনের নাম লিখতে হবে। ফাংশনের নাম যেটা বলছি ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে নিজে থেকে বানানো ফাংশন। আচ্ছা, তারপর আর্গুমেন্ট হলো ডাটা যা একটি ফাংশনে পাস করা হয়, এটি ফাংশন প্যারামিটার নামে পরিচিত, যেমন ইন্টিজার নাম, ইন্টিজার এ, ইন্টিজার বি। এখানে এটা হচ্ছে প্যারামিটার, এ এবং বি এটা হচ্ছে প্যারামিটার, যেটা আমি এখানে ফরম্যাটে দেখাইছি আর্গুমেন্ট লিস্ট, এখানে প্যারামিটার হিসেবে ব্যবহার করা হয়। না, এটা তো না, আমার লেকচারে আছে এগুলা। আচ্ছা, ওগুলা আমি এখন পরে দেখাবো। ফাংশন কলিং, কোন ফাংশনকে আমি যদি কল করতে চাই সেটাকে ফাংশন কলিং বলে। এটা একটা আর্গুমেন্ট এবং রিটার্ন মান ছাড়া ফাংশন কল পদ্ধতি। যেমন আমি এখানে একটা ফাংশন লিখে রাখলাম, ভয়েড ফাংশন, ভয়েড এরিয়া ফাংশন প্রোটোটাইপ। ভয়েড মানে বলছিলাম একটা ফাঁকা ফাংশন, তাহলে এটা ইউজার ডিফাইন ফাংশন, ভয়েড যেহেতু লিখছি। এখন এরপরে মেইন ফাংশনে আসলাম,
মেইন ফাংশনে আমি এরিয়াটা কল করলাম, এরিয়াটা ছিল ইউজার ডিফাইন ফাংশনে, তাহলে আমি এটা ফাংশন কল করলাম। তো এইভাবে আমি ফাংশন কলিং করি। তাও রিটার্ন 0, তাও ভয়েড এরিয়া, আবার করলাম ফাংশন ডেফিনিশন, এর ভিতর কি কাজ করবে এটাই। মেইন ফাংশনে হচ্ছে সবশেষে কাজ করা, এর বাইরে আমি যদি যত ভয়েড ইউজ করবো সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনের আন্ডারে পড়ে, কাজ করবে কিন্তু মেইন ফাংশনে। আমি যদি মেইন ফাংশন না দিয়ে এই দুটোটা লিখে রাখি, প্রোগ্রামটা কাজ করবে না। এখানে আরো বিভিন্ন ধরনের ফাংশনের কলিং এর ব্যাপারে বলছে। রিকার্সিভ ফাংশন হচ্ছে সি প্রোগ্রামে কোনো ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে। কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে, যখন কল করে তখন সেই ফাংশনকে রিকার্সিভ ফাংশন বলে। তার রিকার্সিভ ফাংশন হচ্ছে কাকে বলে? কোনো ফাংশন নিজেই নিজেকে যখন কল করে তাকে সেই ফাংশনকে রিকার্সিভ ফাংশন বলে। আর কল করার প্রক্রিয়াটাকে রিকার্সিভ বলে। এটা একটি রিকার্সিভ ফাংশনের উদাহরণ। ফ্যাক্টোরিয়াল মান নির্ণয়। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি, আমরা পড়ছিলাম গণিতে ফ্যাক্টোরিয়াল। 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 গুণ 2 গুণ 1 মানে 6। 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6। এইভাবে ফ্যাক্টোরিয়াল বলতে এটাই বোঝায়, পূর্ববর্তী সংখ্যার গুণফল ওই সংখ্যা সহ। এখানে রিকার্সিভ ফাংশন সুবিধা অসুবিধা লিখছে। সুবিধা হলো এই ফাংশন প্রোগ্রাম ব্যবহার করলে কম সংখ্যক ভেরিয়েবল প্রয়োজন হয়, সহজ ও সুন্দরভাবে প্রোগ্রামকে উপস্থাপন করা যায়, প্রোগ্রামের জটিলতা কমে যায়, বিধায় সর্টিং সার্চিং এর মতো জটিল অ্যালগরিদম গুলো রিকার্সিভ ফাংশন ব্যবহার করা সুবিধাজনক। আর অসুবিধা হচ্ছে নতুন শিক্ষার্থীর পক্ষে এটি বোঝা কষ্টকর এবং প্রোগ্রামিং এর এক্সিকিউশন টাইম বেড়ে যায়, মানে প্রোগ্রামটা চালাইতে অনেক টাইম নেয়। এটা হচ্ছে পয়েন্টার, এটাও ডাটা স্ট্রাকচারে পড়েছিলাম। পয়েন্টার কি? পয়েন্টার হলো এমন এক ধরনের বিশেষ ভেরিয়েবল যার মান হিসেবে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে নির্ধারণ করা হয় এবং সেই অ্যাড্রেসে সংরক্ষিত ডাটাকে প্রোগ্রামে পরোক্ষভাবে ব্যবহার করা যায়। সিনট্যাক্স: কোনো প্রোগ্রামে ভেরিয়েবল বা অ্যারে ব্যবহারের পূর্বে যেমন ঘোষণা করতে হয়, তেমনি পয়েন্টারকেও ব্যবহারের পূর্বে ঘোষণা করতে হয়। ডাটা টাইপ: পয়েন্টার, ভেরিয়েবল। ডাটা টাইপ বলতে হয় যেটা আমি বলছি ইন্টিজার, তারপর একটা অ্যাস্টেরিস্ক চিহ্ন দিতে হবে বা গুণ চিহ্ন, স্টার চিহ্ন, তারপর পয়েন্টার ভেরিয়েবল যে কোনো একটা ভেরিয়েবল নাম ইউজ করতে হবে। প্রথম অংশ ডাটা টাইপ, দ্বিতীয় অংশ পয়েন্টার ভেরিয়েবল। এখানে পয়েন্টার বোঝাইতে আপনাদের একটু কষ্ট হবে, কারণ এটা একটা প্র্যাকটিক্যালে বোঝাইলে আরো সুবিধা, তা আমি এটা প্র্যাকটিক্যালের জন্য রাখলাম। এগুলো ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করে বিভিন্ন কোড দিছে। আমরা অনুশীলন 5 শিখেছিলেন। এখানে সেম আগের প্রশ্ন অতি সঙ্গে অ্যারে কি, তারপর অ্যারে কত প্রকার, অ্যারে ঘোষণা নিয়ম, এগুলো ডাটা স্ট্রাকচারও ছিল কোশ্চেনগুলা, আমি যদি ভুল না করি। তারপর দ্বিমাত্রিক অ্যারে ঘোষণার নিয়ম লেখো, একমাত্রিক অ্যারে কি, এর উদাহরণ দাও। এগুলো হচ্ছে একমাত্রিক অ্যারে উদাহরণ সহ। অ্যারের ব্যবহারের সুবিধা লেখো, এইভাবে। তারপর ফাংশন কলিং সম্পর্কে কি বলছে, তারপর রিকারশন কি, এগুলো এক কথায় উত্তর। আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে অ্যারে বিভিন্ন অংশসমূহ উল্লেখ করো। অ্যারের 3টাই অংশ আছে, একটা ডাটা টাইপ, তারপর অ্যারে নেম, আর এটা হচ্ছে অ্যারে সাইজ বা ইন্ডেক্স বা সাবস্ক্রিপ্ট এটাকে বলে। তারপর মেমোরিতে অ্যারে সংখ্যার কৌশল বর্ণনা করো, এটা হচ্ছে অ্যারে সংখ্যার কৌশল। ফাংশন কলিং বলতে কি বোঝায়? এখানে কে একজন আওয়াজ করতেছে, একটু মোট করেন তো। কল শব্দের অর্থ ডাকা বা আহ্বান করা। সি প্রোগ্রামে কল প্রায় একই অর্থে ব্যবহৃত হয়।
তারপর রিটার্ন স্টেটমেন্টের কাজ কি, যে কোনো 5টি লাইব্রেরি ফাংশন, এদের কাজ ও সংশ্লিষ্ট হেডার ফাইল উল্লেখ করো। এই জন্য আপনাদেরকে লাইব্রেরি ফাংশন গুলো মনে রাখতে বলছি। যেমন abs মানে অ্যাপস, এদের কাজ হচ্ছে পরম মান নির্ণয় করে। স্টেটমেন্ট y abs x, হেডার ফাইল ম্যাথ, এগুলো সব হচ্ছে ম্যাথের কাজ করে এগুলো সব। তারপর সাইন, কস, ট্যান, স্কয়ার রুট হচ্ছে বর্গমূল কাজ। এই জন্য এদের হেডার ফাইল হচ্ছে math.h। আপনারা এগুলো মুখস্থ করে ফেললে কাজে যাবে, কারণ হেডার ফাইল একটার ভিতরে পড়তেছে এই কারণে। ফাংশন ব্যবহার সুবিধা লেখো, এগুলো হচ্ছে ফাংশন ব্যবহার সুবিধা। প্রোগ্রাম পরে বোঝার সংশোধন করা যায়। আমি একটা প্রোগ্রামের কাজ অন্য প্রোগ্রামে চালাতে পারি ফাংশন ব্যবহার করে, বারবার লিখতে হয় না, এই জন্য প্রোগ্রামের সাইজ ছোট হয়। রিকার্সিভ ফাংশন অসুবিধা সুবিধা। তারপর রচনামূলক প্রশ্ন আসি, অ্যারে সম্পর্কে আলোচনা করো। তারপর উদাহরণ সহ অ্যারের মাত্রা বর্ণনা দাও। কলিং ফাংশন, রিটার্ন ফাংশনের বর্ণনা দাও। এরকম আরো প্রশ্ন আছে। লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে পার্থক্য লেখো। এটা ডিজাইন হয়, এটা ডিফাইন হবে। লাইব্রেরি ফাংশন ও ইউজার ডিফাইন ফাংশনের মাঝে পার্থক্য লেখো। 3টি সংখ্যা হতে বড় সংখ্যাটি নির্ণয়ে প্রোগ্রাম লেখো। এটা প্র্যাকটিক্যালের অংশ, একটা প্রোগ্রাম লিখতে বলছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আজকে এতটুকু থাক, এটা পরবর্তী নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আপনাদের এখন কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। হ্যালো, কোনো প্রশ্ন আছে? আমি তো ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।